হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দেখো থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ বিজ্ঞানের 4 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব। যারা আগের সেটগুলোর আনসার দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যেও তোমাদের ক্লাস 7 এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্লেলিস্ট দিয়ে দিয়েছি, সেখানে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা দেখে নিও। দেখো, একে দেখে প্রশ্ন, 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধিতে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? 5-9 ডিগ্রি সেলসিয়াস। সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি গঠিত হয়, এটা সরলরৈখিক গতির জন্য। এরপরে চলন্ত সাইকেলের গতি, সেটা ঘূর্ণন হয় প্লাস সামনে সোজাভাবে এগিয়ে যায়, তার মানে ঘূর্ণন এবং সরলরৈখিক গতির মিশ্রণ। জিঙ্ক আয়ন আর ফসফেট দিয়ে তৈরি, জিঙ্ক ফসফেট Zn3PO4 ভোল্টওয়াইজ। নুনের মধ্যে উপস্থিত কোন উপাদানটি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে, সেটা হচ্ছে MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম লবণ হলো সাবান। শূন্যস্থান পূরণ এখানে দিয়েছে যে উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোন বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে, সেটা বস্তুর ভরের সঙ্গে সরল সম্পর্কে থাকে। সত্য মিথ্যার মধ্যে লিনটা পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটায়, এটা মিথ্যা। শুধু অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতার কোনো পরিবর্তন কিন্তু হয় না, উষ্ণতা স্থির থাকে। এরপর তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কাছ থেকে কোনো দর্পণকে সরিয়ে নেওয়া হলো, তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে কত দূরে সরে যাবে। লিখবে যে দর্পণ থেকে আমি যতটা দূরে সরে যাব, দর্পণ থেকে আমার প্রতিবিম্বও ঠিক ততটা দূরে সরে যাবে। উদাহরণস্বরূপ, আমি যদি দর্পণ থেকে 10 সেন্টিমিটার একটু বেশি করে বলবে, যদি আমি দর্পণ থেকে 1 মিটার দূরে সরে যাই, দর্পণ থেকে আমার প্রতিবিম্ব 1 মিটার দূরে সরে যাবে, যেহেতু বস্তু থেকে দর্পণের যা দূরত্ব সমান দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব হয়। পরিযায়ী পাখিদের খুব শীতের জায়গা থেকে অপেক্ষাকৃত কম গরম জায়গায় উড়ে যাওয়া সূর্যের আলোর তীব্রতার উপর নির্ভর করে। কোন গতিশীল বস্তুর গড় বেগ কখন শূন্য হবে? কোন গতিশীল বস্তুকণা ভিন্ন ভিন্ন সময় অবকাশে একটি নির্দিষ্ট দিকে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করলে তার মোট সরণ ও মোট সময়ের অনুপাতকে কণাটির গড় বেগ বলে। গড় বেগ সমান মোট সরণ বাই মোট সময়। এখন কোন বস্তু যদি বৃত্তাকার পথে আবর্তন করে বা কোন বস্তুর ক্ষেত্রে প্রাথমিক ও অন্তিম অবস্থান যদি একই হয়, সেক্ষেত্রে মোট সরণ হয় 0 এবং সেখানে গড় বেগ হয়ে যায় 0 বাই সময় সমান 0। কেমন? তার মানে সরণ 0 হলে গড় গতিবেগ 0 হবে, এরকম ভাবে লিখবে ওই জিনিসটা। ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় একই সঙ্গে ঘটে, এটা সত্য। একক বলের কোনো অস্তিত্ব নেই, ক্রিয়া থাকলে অবশ্যই প্রতিক্রিয়া থাকবে। এসআইতে কার্যের একক জুল। সমতা বিধানে এখানে 2 বসাবে। দেখো আমি হিসাবটা করে দিচ্ছি কি করে হচ্ছে। এখানে অক্সিজেন 3টে, এখানে 2টো পরমাণু, 2 আর 3 লসাগু করে 6 করে নেব, তাহলে এইদিকেও 3 বসালাম, 3 2 6, এখানে 2 বসালাম, তাহলে 2 3 6। পটাশিয়াম 2টো, ক্লোরিন 2টো, এদিকে 1টা করেছিল তার জন্য 2 গুণ করে দিলাম, তাহলে 2টো পটাশিয়াম 2টো ক্লোরিন, তাহলে সব মিলে গেল। ডাইক্রোমেট অ্যানায়নের সংকেত Cr2O7 বাই নেগেটিভ বা 2-। এরপরে পরমাণুর ভর সংখ্যা, এগুলো তোমাদের যেটা রেফারেন্স বই, সেই রেফারেন্স বই থেকেও লিখতে পারো বা এখান থেকেও লিখতে পারো। এই যে এখানে পরমাণুর ভর সংখ্যা, আচ্ছা, পরমাণুর ভর সংখ্যা মানে কোন পরমাণুর মধ্যে মোট যতগুলি প্রোটন এবং নিউট্রন থাকে, সেই প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। এখানে ঠিক পাওয়া যাচ্ছে না, পুরনো বইটাতে ছিল, আমি রায় মার্টিন থেকে দেখাচ্ছি। কেমন? নিজের ভাষাতে দেখা যায় এই জায়গাগুলো। আমি যেটা বললাম যে মানে পরমাণুর প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। কেমন? দেখো এখানে দেওয়া হয়েছে, এই যে কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা সমষ্টিকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে। ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এরপরে থার্মোসেটিং পলিমারের উদাহরণ 129 পাতা বের করো। 129 থার্মোসেটিং পলিমার। এখানে থার্মোসেটিং পলিমার কাকে বলে দিয়েছে, কিন্তু উদাহরণটা আমি তোমাদের রায় মার্টিন থেকে দেখাচ্ছি। এখানে দেখো দেওয়া হয়েছে থার্মোসেটিং পলিমার পেট বেকেলাইট। কেমন? তাহলে এখানে বেকেলাইট লিখতে পারো, পেট লিখতে পারো। কেমন? বেকেলাইট। খাদ্য লবণে উপস্থিত কোন আয়নগুলি দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করে? মস্তিষ্ক থেকে শোষণাকাণ্ড হয়ে দেহের বিভিন্ন অংশের মধ্যে উদ্দীপনা আদান প্রদানের মাধ্যমে এই যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। খাবার নুনে থাকা সোডিয়াম আয়ন এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পটাশিয়াম আয়ন আর ক্যালসিয়াম আয়নও এই কাজে সাহায্য করে। তাহলে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন এবং ক্যালসিয়াম আয়ন। এরপরে দেখো 3 দেখো প্রশ্নগুলো সলভ করো। প্রথম প্রশ্ন, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? তার কারণ মাটির কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে জল বেরিয়ে আসে, সেই জলের বাষ্পীভবন ঘটে, আর বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কলসিয়া জল থেকে সংগ্রহ করে বলেই জলটা তাপ হারিয়ে ঠান্ডা হয়। এখান থেকে এতটা, কেমন? 13 পাতা। এরপরে বর্ণালী কাকে বলে? প্রাকৃতিক বর্ণালী উদাহরণ টেক্সটের 35 পাতা বের করো। 35 পাতাতে এই যে সূর্যের আলো কাঁচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় ওই বিভিন্ন রঙের আলো আলাদা হয়ে যায়। আমরা ওই রঙগুলোর মধ্যে চোখে দেখে মোটামুটি ভাবে 7টা রঙের আলো আলাদা করতে পারি। এই 7টা আলাদা হয়ে যাওয়া আলোর পটিকে একসঙ্গে বর্ণালী বলে। আর একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ হবে রংধনু। কেমন? রংধনু বা রামধনু। এরপরে এখানে বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 10 গ্রাম জলকে 1890 ক্যালোরি তাপ প্রয়োগ করলে চূড়ান্ত ফল কত হবে? এখানে আমরা দেখছি যে 1890 ক্যালোরি দিয়েছে। কেমন? আর জলের বাষ্পীভবনের লিনতাপ দিয়েছে 540। তাহলে 540 ক্যালোরি দিয়ে, ক্যালোরি পার গ্রাম দিয়ে, ক্যালোরি পার গ্রাম দিয়ে ভাগ করব। কেন? তার কারণ 100 ডিগ্রির জল 100 ডিগ্রির বাষ্পে পরিণত হতে গেলে 1 গ্রাম 100 ডিগ্রির জলকে 540 ক্যালোরি, আমরা বইয়ে পড়েছি 537, সেখানে 540 দিয়েছে। 540 ক্যালোরি করে তাপ লাগে, তবে 100 ডিগ্রির 1 গ্রাম জল 100 ডিগ্রির বাষ্পে পরিণত হয়, তাই তো? এবার এত মোট ক্যালোরি দিয়েছে, আমার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে এত তাপ লাগে। এটা কাটাকাটি করব। এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো 3 একে 3, 8 9 4 5, 3 8 24, 3 6 18, 3 3 9, আবার 3 দিয়ে কাটলে 3 6 18, 21, আবার কাটলে এটা হয়ে যাচ্ছে আমার 3 দিয়ে 2, 3 7 21, মানে 3.5 গ্রাম। তাহলে লিখবে যে এটা হলো, এটা হওয়ার পর তোমরা লিখবে যে 3.5 গ্রাম জল 3.5 গ্রাম জল কি হবে? বাষ্পে পরিণত হবে। কেমন? বাষ্পে পরিণত হবে। আর মোট জল কত ছিল? 10 গ্রাম। তাহলে বাকি জলটা মানে 10 থেকে 3.5 গ্রাম বাদ দেবে, নিয়ে 6.5 গ্রাম জল 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থেকে যাবে। কেমন? তাহলে শুধুমাত্র এত গ্রাম জল বাষ্পে পরিণত হবে, আর বাকি জলটা ওই উষ্ণতায় 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থেকে যাবে। তাহলে এটা হবে আনসার। এরপরে নৌকো থেকে তীরে লাফ দিয়ে নামার সময় আরোহী নৌকার উপর যে বল প্রয়োগ করে তা হলো ক্রিয়া। এর ফলে নৌকোটি পিছনের দিকে সরে যায়, কিন্তু নৌকোতে বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে নৌকোটি ও আরোহীর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে, যার জন্য আরোহী সামনের দিকে লাফাতে পারে। কেমন? নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রয়োগ এগুলো। এরপরে একটি স্প্রিং নিয়ে দুদিক দিয়ে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। এক্ষেত্রে বল প্রয়োগের ফলে কাজ করা হলো কি? ব্যাখ্যা সহ লেখো। একটি স্প্রিং এর দুদিক থেকে টানলে স্প্রিংটি শুধুমাত্র আকৃতির পরিবর্তন হয়, কোনো সামগ্রিক সরণ হয় না। এক্ষেত্রে প্রযুক্ত বল কাজ করে, কারণ স্প্রিং এর কোনো সামগ্রিক সরণ না হলে ওর ভেতরে ছোট ছোট অংশে স্থান পরিবর্তন ঘটে। এই যে প্রসারিত হয় মানে কি? দূরে দূরে সরে যায়, তার মানে স্থান পরিবর্তন ঘটছে। ফলে ওইসব অংশে কাজ মানে W=FD, বল ইন্টু সরণ হচ্ছে, তার মানে এখানে কাজ হচ্ছে। তাহলে কাজ হচ্ছে মূলত এইসব ছোট ছোট সরণের জন্য স্প্রিং এর আকৃতির পরিবর্তন ঘটে। এরপরে নেক্সট, সোডিয়াম সালফাইড এর সংকেত হচ্ছে Na2S, ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 একটি পাত্রে সামান্য জল ও তুতে মিশিয়ে তুতের দ্রবণ তৈরি করা হলো। ওই দ্রবণের মধ্যে একটি লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি ঘটবে? বিক্রিয়া রাসায়নিক সমীকরণ দাও। এখানে তোমাদের এই যেটা দেওয়া হয়েছে, এই যে ঘটনাটা, এই জিনিসটা তোমাদের লিখতে হবে। এখান থেকে এটা লিখবে, তারপর এখান থেকে শুরু করে এতটা বিক্রিয়া সমীকরণ, মানে আয়রনের সঙ্গে কপার সালফেটের বিক্রিয়ায় ফেরাস সালফেট এবং কপার উৎপন্ন হচ্ছে, এবং এই কপারটাই তার ছুরির গায়ে পড়ছে, তামার একটা বাদামি রঙের, লালচে বাদামি রঙের আস্তরণ পড়ছে, সেটা তোমাদের এখানে ব্যাখ্যাটা দিতে হবে। তাহলে এখান থেকে এটা, এখান থেকে শুরু করে এতটা। এরপরে নেক্সট, আপেল এবং তেঁতুলে কি অ্যাসিড থাকে? বইয়ের মধ্যে যে ছকটা দেওয়া হয়েছে সেই ছকটা ভালো করে করবে, তার কারণ ওখান থেকে নানা ধরনের শর্ট প্রশ্ন আসে।
ছোট প্রশ্ন অনেক আছে। আপেলের মধ্যে তোমরা জানো ম্যালিক অ্যাসিড থাকে এবং তেঁতুলের মধ্যে দেখো এই যে টার্টারিক অ্যাসিড, এটা ভাবে প্রশ্ন আছে। যেমন ভিনিগার দারুণ ইম্পর্টেন্ট, এটাও আছে, অ্যাসিটিক অ্যাসিড থাকে। সোডা ওয়াটারে কার্বনিক অ্যাসিড, টমেটোর মধ্যে ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড সবগুলো থাকে। কেমন এরকম প্রশ্ন আছে। তার মধ্যে আপেলেরটা পাতিলেবু বা কমলা লেবু, তেঁতুল, ভিনিগার, এগুলো ভালো করে করবে। এরপর দেখো 4 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 72 কিমি। একটি ট্রেন আপে যাওয়ার সময় 30 কিমি পার আওয়ার সমুদ্রদ্রুতিতে যায় আর ডাউনে এত কিমি পার আওয়ার সমুদ্রদ্রুতিতে ফিরে আসে। যাতায়াতের ট্রেনটির গড় দ্রুতি এবং গড় বেগ কত হবে? আমি রায়মার্টিন থেকে একটা প্রশ্ন দেখাচ্ছি। রায়মার্টিনে মোটামুটি দিয়েছে, সেটা একটু চেঞ্জ হবে ডেটাগুলো। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব, এখানে 72 কিমি বসাবে। কেমন 400-র বদলে 72 লিখবে। আপে যাওয়ার সময়, আপে ট্রেনটি যেতে সময় লাগে 400কে 50 দিয়ে ভাগ করেছে, কিন্তু এখানে আমাদের দূরত্ব হচ্ছে 72 এবং সময় হচ্ছে আমার গতিবেগ হচ্ছে এখানে আমার 30 কিলোমিটার পার ঘন্টা প্রথমে বলেছে, তাহলে 30 দিয়ে ভাগ করবে। কেমন 30 দিয়ে যদি ভাগ করে 3 দিয়ে কাটাকাটি করো, 3 10 30, 3 2 6, 3 4 12, তার মানে 2.4। কেমন এত ঘন্টা সময় লাগবে আমার প্রথম ক্ষেত্রে। ডাউনে ট্রেনটির যেতে সময় লাগে, ডাউনেও আমার একই দূরত্ব 72 এবং ডাউনে আমার বেগ বলে দিয়েছে এখানে দেখো এখানে 40 কিমি, কিন্তু আমার প্রশ্নে দিয়েছে 45, তাহলে 45 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 45 বসাবে, মানে লেখাটা একই হবে, শুধু ডেটাগুলো আলাদা হবে। এটাও 3 দিয়ে কাটলে, এটা 3 দিয়ে কাটলে 3 15 45, আবার 3 দিয়ে কাটবে 3 8 24, 3 5 15, এটা কাটলে 5 1 5, 6 7 8, 5 6 30, তাহলে এইটা। ওকে, এবার যাতায়াতের ট্রেনটির গড় বেগ বলেছে, গড় বেগ নয় গড় দ্রুতি হবে এখানে। কেমন গড় দ্রুতি লিখবে, গড় দ্রুতি লিখবে। যেমন এরা 400 যোগ 400 করেছে, তুমি 72 যোগ 72 করবে, কারণ যে গেছে 72 এসছে 72, তাহলে 72 প্লাস 72। আর আমাদের যেমন টাইম এখানে 8 আর 10 বেরিয়েছে, আমাদের কত বেরিয়েছে 2.4 আর 1.6, তাহলে সেটা বসাবে 2.4 প্লাস 1.6 বসাবে। 72 আর 72 যোগ করলে এটা 4, 7 2 14 144, 4 6 10, 0 হলো 2 1 3, 3 আর 1 4, এটা ভাগ করবে, তাহলে 4 3 4 12, 13 14 24, 4 6 24, তাহলে 36 কিমি পার ঘন্টা। এটা হবে গড় দ্রুতি। এটা কি বেরোলো আমাদের গড় দ্রুতি বেরোলো। কেমন গড় দ্রুতি এখানে হেডিং করে লিখবে। আর গড় বেগের ক্ষেত্রে যেহেতু প্রাথমিক অবস্থান ধরো এ থেকে শুরু করেছিল, নিয়ে গেছে বি তে, নিয়ে আবার বি থেকে এ তে আসলো, তাহলে প্রাথমিক আর অন্তিম অবস্থান দুটোই এ, তার মানে সরণ শূন্য, সরণ শূন্য মানে বেগ শূন্য, তার মানে গড় বেগটাও শূন্য হয়ে যাবে। গড় বেগ যখন লিখবে, গড় বেগ সমান লিখবে মোট দূরত্ব বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়, এটা লিখবে। মোট সরণ কত, মোট সরণ আমার এখানে হয়ে যাচ্ছে 0, আর সময় হচ্ছে মোট এখানে এটা প্লাস এটা মানে 4, শূন্যকে 4 দিয়ে ভাগ করলে 0, তাহলে মানে আমাদের গড় বেগ যেটা হবে সেটা 0 হয়ে যাবে, আর গড় দ্রুত হবে এটা। কেমন এরপরে নেক্সট আমাদের প্রশ্ন দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসরণ করে প্রযুক্ত বলের মান নির্ণয়ের সমীকরণটি লেখো। লিখবে প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন সমান, এটা লিখবে বস্তুর ভর ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ, নিয়ে এফ সমান হচ্ছে এম ইন্টু এ, যেখানে এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর আর এ হচ্ছে ত্বরণ। এর সাথে প্রশ্ন, ডানা ঝাপটানো বন্ধ করেও কাক কি করে বাতাসে ভাসতে ভাসতে অনেকটা এগিয়ে যায়? আমার ক্ষেত্রে রায়মার্টিন পুরনো, হয়তো পেজ নাম্বার পুরোপুরি মিলবে না, কিছুটা এদিক ওদিক হতে পারে। এই যে উড়ন্ত পাখির দেহ গতিশীল থাকায় তার দেহে গতিজাড্যের সৃষ্টি হয়, উড়তে উড়তে ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও পাখির শরীর গতিজাড্যের কারণে তখনও সমবেগ বজায় রাখতে চায়, ফলে শুধু ডানা মেলে মানে না ঝাপটিয়েও পাখি বেশ কিছু দূরত্ব এগিয়ে যেতে পারে। এরপর দেখো প্রশ্ন, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে? টেক্সট থেকেও লিখতে পারো প্রত্যক্ষ সংযোগ। কেমন মানে সরাসরি দুটো বা তার থেকে বেশি জিনিস যুক্ত হয়ে যখন একটা নতুন যৌগ তৈরি করে তাকে প্রত্যক্ষ সংযোগ বলে। এখানে দেওয়া হয়েছে এই যে এটা লিখবে, আর উদাহরণ দেবে, যেমন ম্যাগনেসিয়াম আর অক্সিজেন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে 2Mg+O2 2MgO ম্যাগনেসিয়াম অক্সাইড।
পরিবর্তনশীল যোজ্যতা দেখা এমন একটা মৌল হচ্ছে আয়রন, ব্র্যাকেটে Fe। বৃষ্টির জল আম্লিক না ক্ষারীয়? এটা আম্লিক হয়, তাহলে নীল লিটমাস দিলে সেটা কি হবে? লাল হয়ে যাবে। ক্ষার কাকে বলে? ক্ষারের সংজ্ঞাটা দেখে নাও এখান থেকে। এই যে সমস্ত ক্ষারক জলে দ্রাব্য তাদের বলা হয় ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH ইত্যাদি। এরপরে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রশম জলের pH এর মান হচ্ছে 7। জলীয় দ্রবণে H2SO4 কিভাবে আয়নিত হয়? H2SO4 ভেঙে যায় 2H+ আর SO4 2-। কোন ক্ষার জলীয় দ্রবণে কোন আয়ন উৎপন্ন করে? তো OH- আয়ন উৎপন্ন করে। লাইফ সায়েন্সের পার্টটা দেখে নাও। প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হচ্ছে জেলি। ব্যাকটেরিয়াজাত একটা রোগ হচ্ছে টাইফয়েড। জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন জীব মেরু ভালুক। সত্য মিথ্যার মধ্যে প্রাকৃতিক খাদ্যের তুলনায় প্রক্রিয়াজাত খাদ্যের পুষ্টিগুণ বেশিটা মিথ্যা দেওয়া হয়েছে। প্রাকৃতিক খাবারের পুষ্টিগুণ সব থেকে বেশি হয়। আমাদের দেশ ভারত একটি অতি বৈচিত্র্যের দেশ, সত্য। আর খাদ্যের কিছু উপাদান অ্যালার্জির সৃষ্টি করতে পারে, এটা দেওয়া হয়েছে, সত্য। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ। ভিটামিন, এটা বি কমপ্লেক্সের অভাবে অ্যানিমিয়া হয়। এটা ক্রমবর্ধমান, এটা বিশ্ব উষ্ণায়ন হবে। বিশ্ব উষ্ণায়নের জন্য প্রবাল দ্বীপ বিপদগ্রস্ত। এখানে দেওয়া হয়েছে দেখো, বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর প্রবাল দ্বীপ এবং প্রবাল প্রাচীরগুলো বিপন্ন হয়ে পড়েছে। এরপরে পানীয় জলে আর্সেনিকের যেটা সহন মাত্রার ঘনত্ব, সেটা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। এটা আর্সেনিকের যেটা সহন মাত্রা, সেটা তোমরা করবে 0.05। কেমন? বইয়ে 0.05 দেওয়া আছে, 0.05 এই যে এত মিলিগ্রাম পার লিটার। এরপরে দেখো, এগুলোর মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো থেকে শক্তি পায়, ভিটামিন থেকে পায় না, তার মানে এটা আলাদা। পোলিও, কলেরা, তারপর হচ্ছে ডায়রিয়া, এগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কিন্তু ম্যালেরিয়া দেখো, মানে এটা এরকম ভাবে লেখা যায় যে লেখার দরকার নেই। এখানে পোলিও, কলেরা, ডায়রিয়া এগুলো সব হচ্ছে দেখো জলবাহিত রোগ, আর যেটা ম্যালেরিয়া সেটা মশাবাহিত রোগ, তার জন্য ম্যালেরিয়াটা আলাদা। সাইবেরিয়ান বাঘ, হাত, গাঙ্গেয় ডলফিন এগুলো, কস্তুরী মৃগ, এটা অস্তিত্ব বিপন্ন, এটা আলাদা। এগুলোর মধ্যে দেখো ফাইটোকেমিক্যাল, সেটা জারণ প্রতিরোধী ধর্ম। সুন্দরল্যান্ড, এটা একটি জীববৈচিত্র্য হটস্পট। অটিজম একটা মানসিক ত্রুটি। এরপরে দাঁত ও হাড়ের গঠন স্বাভাবিক রাখার জন্য ভিটামিন কেন প্রয়োজন তাই বলেছে। এটা তোমরা প্রথমে মানে এটা দেখাবে যে ভিটামিন কি কি কাজ করে দাঁত এবং হাড়ের গঠনের ক্ষেত্রে। লিখবে যে ভিটামিন এ হাড় ও দাঁতের গঠন ঠিক রাখতে সাহায্য করে। ভিটামিন ডি দাঁত ও হাড় ও দাঁতের গঠন স্বাভাবিক গঠন বজায় রাখে। এছাড়া ভিটামিন সিও দাঁতের এবং মাড়ির গঠনে সাহায্য করে। তাই দাঁত এবং হাড়ের গঠন ঠিক রাখার জন্য ভিটামিন প্রয়োজন। এরপরে একজন নিরামিষাশী ব্যক্তির প্রোটিন খাদ্যের তালিকা প্রস্তুত করো। তাহলে সেখানে আমরা প্রোটিনের শুধুমাত্র উদ্ভিজ্জ উৎস লিখবো, যেহেতু নিরামিষ ভোজন করে। তাহলে সেক্ষেত্রে প্রোটিনের আমরা যে জিনিসগুলো লিখবো, দেখো এখানে প্রোটিনের মধ্যে সয়াবিন, বিভিন্ন ধরনের ডাল শস্য, বাদাম, তৈলবীজ, দানা শস্য, সবুজ শাক পাতা, এগুলো আমরা লিখবো। মাশরুম সেগুলো লিখতে পারি। ওকে, এরপরে আমরা পরের পাতায় চলে যাব। দেখো এখানে আমাদের আরো কিছু প্রশ্ন আছে। মিনামাটা রোগের দুটি লক্ষণ, এটা 249 পাতা বের করো, 249। কেমন? মিনামাটার ক্ষেত্রে কি কি ঘটে? এই যে মিনামাটার ক্ষেত্রে এই যে পেশির খিঁচুনি, দেহ ধনুকের মতো বেঁকে যাওয়া, তাহলে এই দুটো লিখবে। কেমন? এটা একটা, এটা একটা। এছাড়া দেখো জিভ ও মুখের পেশি অসাড় হয়ে যাওয়া, দুটো লিখতে বলেছে, দুটো লিখবে। আর সংক্রামক রোগের বাহক রূপে মশার ভূমিকা, এটা 284 পাতা বের করো। এই যে সংক্রামক রোগের ক্ষেত্রে মশার ভূমিকা, মশা কি ভাবে রোগ ছড়ায় তোমাদের লিখতে হবে। এটা যে এই যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, কিউলেক্স মশা গোদ বা ফাইলেরিয়া এনকেফ্লাইটিস রোগ ছড়ায়। এছাড়া এডিস মশা ডেঙ্গু, চিকুনগুনিয়া এই সমস্ত ইত্যাদি রোগ ছড়ায়। এরকম ভাবে সংক্রামক রোগের ক্ষেত্রে বিভিন্ন মশা বাহক রূপে ভূমিকা গ্রহণ করে। পাশাপাশি সংক্রমণ পদ্ধতি কিভাবে রোগ ছড়ায় সেই জিনিসটা লিখতে পারো। এখানে এই জিনিসটা লিখেও কোন মশা কি রোগ ছড়ায় সেটাও লেখা যায়। কেমন? এই সংক্রমণ পদ্ধতিটাও অবশ্যই তোমরা অ্যাড করে দেবে। এরপরে দেখো নেক্সট, খাদ্যজাল কি আর পরিবেশ স্বাস্থ্য রক্ষায় উদ্ভিদের ভূমিকা। এটা আমি
ছায়া থেকে দেখাচ্ছি, যাদের কাছে ছায়া রয়েছে 344 পাতা বের করো। এমনিতে অন্যান্য রেফারেন্স বইয়ের মধ্যেও তোমরা পাবে, রায়মার্টিন হোক, সাঁতরা হোক, প্রান্তিক হোক, কেমন। এখানে বলেছে খাদ্য জাল, লিখবে যে একটি খাদ্য শৃঙ্খলে অন্যান্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যে জালের মতো গঠন তৈরি করে তাকে খাদ্য জাল বলে। যেমন এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসঙ্গে মিলে একটা খাদ্য জাল তৈরি করেছে। বইয়ের মধ্যেও খাদ্য জালের ছবি আছে, সেটাও করতে পারো উদাহরণ দিয়ে, কেমন। আর পরিবেশ রক্ষায় মানে উদাহরণটা তোমাদের দিতেই হবে, যেহেতু তোমাদের 2 নম্বর আছে, সেটাও দেবে। আর পরিবেশ স্বাস্থ্য রক্ষায় উদ্ভিদের ভূমিকা এখানে দেওয়া হয়েছে, দেখো এই যে পরিবেশ দূষণ রোধ করার ক্ষেত্রে গাছ বিশেষ ভূমিকা পালন করে থাকে। যেমন কদম, বেল, শিরীষের মতো গাছের পাতা বিভিন্ন ধরনের দূষক পদার্থ কণাকে চাকনির মতো আটকে রাখে। বট, আম, অশ্বত্থ প্রভৃতি উদ্ভিদের চড়া ও লম্বাটে পাতা অধিক পরিমাণ দূষক পদার্থ ধারণ করতে পারে। আবার কৃষ্ণচূড়া, গুলমোহর প্রভৃতি গাছের যৌগিক পাতা ধোঁয়া শুষে নেয়। বেল, ছাতিম, জারুল ইত্যাদি গাছ শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে এই জিনিসটা লিখতে হবে। 7 দাগের প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন, মানসিক সমস্যার সম্ভাব্য কারণ। 261 পাতায় পেয়ে যাবে কোন কোন কারণের জন্য হয়। এই যে মানসিক সমস্যার কারণ, আগে আমরা অনেকগুলো সেটে পেয়েছি, এই কারণগুলো তোমরা লিখবে। আর অথবা দিয়ে প্রশ্ন, খাদ্য বিষক্রিয়াকরণের লক্ষণগুলি কি কি। এখানে দেওয়া হয়েছে, এগুলো সোজা জিনিস, তোমরা পারবে। কি কি বিষক্রিয়া হলে, খাদ্য বিষক্রিয়া হলে কি কি মানে উপসর্গ বা লক্ষণ দেখা যায়। 1, 2, 3, 4, 5, 6টা দিয়েছে, এগুলো তোমরা লিখবে। আর 2 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্যের 3টি ব্যবহার। 231 পাতা বের করো। জীববৈচিত্র্য যে বিভিন্ন নানা কাজে লাগে, এখানে তোমাদের দেওয়া হয়েছে। এই যে খাদ্যের উৎস একটা লিখবে, জীববৈচিত্র্য 1 নম্বর পয়েন্ট। আমাদের কতগুলো ছিল, 3টে দিয়েছে। তারপরে এইটা লিখবে, পরিবেশের ভারসাম্য রক্ষার একটা পয়েন্ট দেবে 2টো, আর এখানে একটা পয়েন্ট দেবে 3টে। এছাড়া আরো অনেক লেখা যায়, দেখো আরো অনেক দেওয়া হয়েছে এখানে। আমাদের 3টে বলেছে, আমাদের 3টে পয়েন্ট এখান থেকে লিখতে হবে, আরো অনেক দেওয়া হয়েছে। ওকে, এরপরে জীববৈচিত্র্য হ্রাসের সম্ভাব্য কারণ, এটা তোমরা এখানে বই থেকেও লিখতে পারো, কেমন। জীববৈচিত্র্য হ্রাসের কারণ দেখো বইও দেওয়া হয়েছে, কেমন। এখানে বইয়ে অনেক পয়েন্ট দেওয়া হয়েছে, তোমরা এখান থেকেও লিখতে পারো। এই যে জীববৈচিত্র্য হ্রাসের অনেক কারণ, এই যে বাসস্থান হারিয়ে যাওয়া, অবৈধ শিকার বা চোরা শিকার, পরিবেশে নতুন জীবের আগমন, জলবায়ুর পরিবর্তন, কেমন। জলবায়ুর পরিবর্তন পুরোটা দরকার, এখান থেকে এতটা লিখলে হবে। এটার ক্ষেত্রে এটা থেকে শুরু করে এতটা, 2টো পয়েন্ট। অবৈধ শিকারের ক্ষেত্রে এখান থেকে শুরু করে এতটা, এখানে হারিয়ে যাচ্ছে বাসস্থান যেটা, এখান থেকে শুরু করে এতটা। এই পয়েন্টগুলো তোমরা লিখতে পারো, বই থেকে লেখা যায়। আর যদি ভাবো ছায়া থেকে লিখবে, 333 পাতা, যাদের কাছে ছায়া আছে তারা দেখে নাও, যাদের কাছে নেই তারা এখান থেকেও একবার দেখে নিতে পারো। জীববৈচিত্র্য হ্রাসের কারণ 334 পাতায় দেওয়া হয়েছে। এখানে ছোট ছোট করে দেওয়া হয়েছে পয়েন্টগুলো, তাহলে এখান থেকে লিখলে আশা করি তোমাদের সুবিধা হবে। বইয়ে যেহেতু অনেক বড় বড় পয়েন্ট দেওয়া হয়েছে, রেফারেন্স বই থেকে লিখবে, ছোট ছোট পয়েন্ট দেওয়া হয়েছে, কেমন। আর 3 নম্বর দিয়েছে, 4টে বা 5টা পয়েন্ট লিখলে এনাফ, 4টে লিখলে এনাফ। নেক্সট কোয়েশ্চেন, শিশুদের মধ্যে কি কি লক্ষণ থাকলে তা অপুষ্টিকে নির্দেশ করে। ছায়ার 233 পাতা বের করো, অপুষ্টির নানা লক্ষণ এখানে দেওয়া হয়েছে। এই যে অপুষ্টির উপসর্গ বইও পাবে, কেমন। এই যে এখানে অনেকগুলো উপসর্গ দেওয়া হয়েছে, উপসর্গগুলো তোমরা লিখবে। শেষ প্রশ্নে চলে যাব। খাদ্যবস্তুতে ভেজালের বিপদ সম্পর্কে তুমি কি কি জানো তা লেখো। 390 পাতাতে এখানে দিয়েছে, দেখো এখানে বলেছে যে ভেজালের বিপদ সম্পর্কে কি কি জানো। এখানে একটু বানিয়ে লিখতে হবে, লিখবে যে বিভিন্ন খাদ্যের মধ্যে নানা রকমের ভেজাল দ্রব্য মিশে থাকতে পারে। 1 নম্বর দেবে শিয়ালকাটা বীজ, এখানে সর্ষে বীজের সঙ্গে শিয়ালকাটা বীজ সহজেই ভেজাল হিসেবে মেশানো হয়। তারপরে লিখবে যে শিয়ালকাটা বীজের তেল মিশ্রিত ভেজাল ভোজ্য তেল নিয়মিত খাদ্য হিসেবে ব্যবহার করলে মানবদেহে ড্রপসি রোগ হয়। হলো। 2 নম্বর পয়েন্টে চলে যাবে আজিনোমোটো।
মাংসের মতো স্বাদ আনার জন্য চাউমিন, চিলি চিকেন প্রভৃতি খাবারে আজিনোমোটো মেশানো হয়। তারপর লিখবে আজিনোমোটো অনেকদিন ধরে খেলে কম বয়সী ছেলে মেয়েদের মস্তিষ্কের কোষের ক্ষতি হতে পারে। এরকম ভাবে বানিয়ে বানিয়ে অবশ্যই লিখবে। ম্যালাকাইট গ্রিন, মেটানিল ইয়েলো, এই জিনিসগুলো লিখবে। কেমন, এই দুটো লিখবে। লেখার পর লিখবে যে খাবারে ব্যবহার, লিখবে যে ওই রাসায়নিক পদার্থ নির্ধারিত মাত্রায় খাবারে ব্যবহার করলে শরীরে খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, কিন্তু এই কৃত্রিম রং বা কৃত্রিম উপাদান, ক্ষতিকারক পদার্থ খাবারে বেশি পরিমাণে মেশালে শরীরের বিভিন্ন অঙ্গের প্রচুর ক্ষতি সাধন ঘটে। এরকম ভাবে বানিয়ে সুন্দর করে উত্তরটা লিখবে। ওকে, তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্র থেকে 4 নম্বর স্কুলের যেটা 4 নম্বর স্কুল দেওয়া ছিল সেটা পুরোপুরি সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।